কোনোটা শেষ হয়েছে, কোনোটা তুলির শেষ পৌঁছের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ঘরের শেষ প্রান্তে মোটা মোটা কাঠের তক্তা দিয়ে তৈরি মজবুত একটা দরজা, ভারী ভারী লোহার কড়ায় ঝুলছে বড় সড়ো একটা তালা। পটিকায় পুনুকটার ওপর আঁকা বিচিত্র সাংকেতিক হরফ, যার মাথা মুন্ডু না বুঝতে পারলেও নিতান্ত অকারণে গা শিরশির করে ওঠে শান্তনু। করঞ্জাক্ষ মানুষটাও যেন কিরকম আশ্চর্য সুন্দর মোমেন্ট মিউজিয়ামের উপযুক্ত স্রষ্টাই বটে। যেমন লম্বা তেমনি রোগা তার চেহারা, চোখে উস্কো, জামা কাপড়ে তেমন, দুই চোখ কোটরে ঢাকা, কিন্তু হালকা মেঘের মতো পাতলা স্বপ্নের ছায়া সেখানে। অনেক দূর থেকে আকাশের প্রান্তে যখন মেঘ ডাকে তখন যেমন গুরু গুরু ধ্বনি শোনা যায়, করঞ্জাক্ষ কথা বললে তেমনই মনে হয়। এমন অস্বাভাবিক গম্ভীর তার স্বর, তার দুই চোখের তন্ময়তা আর ভরাট স্বরের গভীরতা যে কোনো মানুষকে চুম্বকের মতো আকর্ষণ করে আনে তার কাছে। এমনই প্রখর তার ব্যক্তি, কিন্তু পর মুহূর্তেই মানুষটি বুঝতে পারে কোথায় যেন একটু পাগলাম ও দানা বিঁধে আছে করঞ্জাক্ষের। আরো কয়েকবার আসা যাওয়ার পর করঞ্জাক্ষ আরো সহজ হয়ে উঠল শান্তনুর কাছে। অন্ধুর মতো সব কথা খুলে বলতো। শুধু পড়াশুনো করেই যে খাদ্য নয় করঞ্জাক্ষ, তন্ত্রমন্ত্র নিয়ে হাতে কলমে নানান রকম পরীক্ষা নিরীক্ষা চালানোর অভ্যেস যে তার আছে, তা যখন শান্তনু শুনল তখন তার হাসি পেয়েছিল। বাজে তার অবিশ্বাস হয়, তাই অনেকগুলো বিদঘুটে ফটোগ্রাফ এনে দেখিয়েছিল করঞ্জাক্ষ। তাতে মনে মনে কৌতুক বোধ করলেও পথে কিছু বলেনি। অনর্গল নিজের কথা বলে যেত করঞ্জাক্ষ, অধিকাংশই আবল তাবল বকুনি মনে হলেও শান্তনু লক্ষ্য করেছিল কথাগুলো অসংলগ্ন নয় মোটেই। তো বুদ্ধিমান পণ্ডিতের প্রলাপ বলে সব কথা উড়িয়ে দিয়েছিল সে। করঞ্জাক্ষের তন্ত্র চর্চার কাহিনীও তার মনে বিশেষ রেখাপাত করতে পারেনি, কিন্তু তার দেশ বিদেশে বেড়ানোর গল্প শুনতে ভালো লাগতো। তিব্বতে রহস্যজনক অভিযান, আফ্রিকার গহনে অ্যাডভেঞ্চার, আরো মরুভূমিতে অ্যামাজন নদীর উপত্যকায় প্রশান্ত মহাসাগরের অজানা দ্বীপের দুর্গম অঞ্চলের রোমাঞ্চকর অভিজ্ঞতা শুনতে মন্দ লাগতো না তার। করঞ্জাক্ষের দুর্বার কল্পনা যে পৃথিবীকে ছাড়িয়ে ছায়াপথের অগণিত গ্রহান্তরে যাত্রা করেছে তাও শুনেছিল শান্ত। গ্রহান্তরের অধিবাসীদের উদ্ভট রূপায়ণও হয়েছিল তার মিউজিয়াম। এসবই শুনে যেত, কোনোদিন প্রতিবাদ করেনি। কিন্তু সেদিন সন্ধ্যায় এক বোতল হুইস্কি খাওয়ার পর যে প্রলাপ শুরু করলো করঞ্জাক্ষ, তা আর বিনা প্রতিবাদে হজম করা গেল। সোজা কথায় করঞ্জাক্ষের বিশ্বাস সে নাকি প্রকৃতির মধ্যে এমন সব জিনিস দেখেছে যা এর আগে কেউ কল্পনাও করতে পারেনি। সে শুধু দেখেনি, তার আবিষ্কারের প্রমাণও এনেছে সাথে। দুষ্প্রাপ্য পুঁথির পাতায় সে পেয়েছে এমন সব গোপন জায়গার হদিশ যেখানে মানুষের কোনোদিন পা পড়েনি, কিন্তু যেখানে কল্পনাতীত কাল আগে থেকে অ্যাডাম আর ইভ সৃষ্টির বহু পূর্ব থেকে লুকিয়ে আছে অবর্ণনীয় বিভীষিকা, আতঙ্ক আর নৃশংসতা। কোটি কোটি বছর আগে থেকে পৃথিবীর বুকে প্রাণের স্পন্দন শোনার আগে থেকেই নাকি এইসব বিভীষিকা পৃথিবীর গলিত লাভার স্রোতে সহজ হয়ে উঠেছে। হুইস্কির প্রভাবে যতই আচ্ছন্ন হয়ে আসতে লাগলো করঞ্জাক্ষের চেতনা, ততই বাড়তে লাগলো তার উন্মাদ প্রলাপ, আর ততই ফুরিয়ে আসতে লাগলো শান্তনুর ধৈর্য। করঞ্জাক্ষ যখন জানালো যে তার মিউজিয়ামে শুধু বড়দের জন্য আলাদা করে ঘেরা অংশটিতে যে রক্ত জমানো দানবগুলো আছে তার সবগুলি নকল নয়, নিছক মোমের পুতুল নয়, তখন আর ঠাট্টা করার লোভ সামলাতে পারল না শান্ত। আর তাইতেই ভাটা পড়ল তাদের বন্ধুত্বের উজানে। এসব আষাঢ়ি গাল গল্প যে একেবারেই বিশ্বাস করে না শান্ত, এ কথা পরিষ্কার হয়ে যেতেই গম্ভীর হয়ে গেল করঞ্জাক্ষ। আর প্রাণ খুলে কথা বলতো না সে। অসম্ভব কাহিনীও শোনানো বন্ধ হয়ে গেল। শান্তনু এলে তাকে পর্দা ঘেরা অংশে নিয়ে গিয়ে এমন একটা উদ্ভট মূর্তি তাকে দেখাতো যার জটিল শিল্পকর্মের কিছুমাত্র মর্ম কোনোদিন শান্তনু বুঝে ওঠে না। বুঝলেও মুখে তারিফ করতে কসুর পড়তো না, কিন্তু তাতে আর বলবার পাত্র ছিল না করঞ্জাক্ষ। এর কিছুদিন পরেই ঘটল ঘটনা। মাঘের শেষ বিকেলের দিকে বেড়াতে বেড়াতে মিউজিয়ামের দিকে এসেছিল শান্তনু। ভাবলো একটু ঘুরেই যাই ভেতরটা। সারি সারি কিম্ভূত কিমাকার মূর্তিগুলোর মধ্যে দিয়ে আনমনে হাঁটতে হাঁটতে করঞ্জাক্ষের আশ্চর্য খেয়ালের কথাই ভাবছিল শান্তনু। এমন সময় একটা কুকুরের করুণ আর্ত চিৎকার ভেসে এলো তার কানে। শুধু মরণ যাতনায় নয়, যেন নিঃসীমা আতঙ্কে জীবন দ্বীপ নিভে যাওয়ার আগে শেষ পারের মতো কুকিয়ে কেঁদে উঠছে। শব্দটা আসছিল করঞ্জাক্ষের কারখানার দিক। ব্যাপার কি জানার জন্য সেদিকে এগোতেই বাধা পেল
একজন কর্মচারীর কাছে। লোকটাকে চেনে শান্ত। উদ্ভট মূর্তি পরিকল্পনায় করুণাক্ষকে সাহায্য করে সে। চোখে মুখে মঙ্গোলিয়ান ছাপ, বাঙালি নয় নিশ্চয়। কথাবার্তা মানুষ ঠোঁটের পক্ষে দুর্বুদ্ধ হাসি ফুটিয়ে তুলে সবিনয় বলে সে, করুণাক্ষ তো এখন কারখানায় নেই, তার অবর্তমানে কাউকে ঢুকতে দেওয়া নিষেধ আছে তার। কিন্তু কুকুরটা কাতরাচ্ছে তো কারখানার মধ্যে থেকেই। শান্তনু কিন্তু ওর কানকে অবিশ্বাস করতে পারল। তো লোকটার অনুমান যাচাই করে নেওয়ার জন্য আর কোনো কথা না বলে বেরিয়ে এলো বাইরে। তারপর একটু ঘুরে পৌঁছলো পাঁচুরি চত্বরটায়। সন্ধে তখন সবে নামছে। আনাচে কানাচে অন্ধকার জমে উঠলেও দেখতে অসুবিধে হচ্ছে না শান্ত। কোনো দিকে কোনো কুকুরের চিহ্ন দেখা গেল না। পাথুরে জমি থেকে এক হাত উঁচুতে কারখানার ধুলি মলিন জানলা তিনটে পরপর দেখা যাচ্ছে। দেখেই শান্তনুর মাথায় মতলব আসে। শটান জমির ওপর উপুর হয়ে শুয়ে রুমাল দিয়ে সাবধানে মুছে ফেলে শাসির ওপরের ধুলো। কাঁচ পরিষ্কার হয়ে গেলেও কারখানার ঘরের কুচকুচে কালো অন্ধকারের মধ্যে দিয়ে কিছুই চোখে পড়ল না ওর। পরের জানলা থেকেও সেই দৃশ্য। তারপরের কাছে চোখ লাগিয়ে ঘরের মধ্যে খুব আবছা একটা আলোর রেখা দেখতে পেল শান্ত। কিন্তু আলোর রেখাটা যে দিক থেকে আসছে, ঘরের সেই প্রান্তে তো কোনো স্টোভ বা গ্যাস বাতি নেই। তবে ও কিসের আলো? আরো ভালো করে লক্ষ্য করতে দেখলো আলোটা আসছে একটা চার কোনা অংশ থেকে। তখনই বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল দেওয়ালের ওই অংশটিতে সে বহুবার দেখেছে মস্ত কুলুপ আঁটা মোটা কাঠের দরজাটা। তালার ওপর অদ্ভুত সাংকেতিক হরফের ইঙ্গিত না বুঝেও শিউরে উঠেছিল সে। সেই কুলুপে আজ খুলে গেছে মোটা কাঠের দরজা। ওই আলোই তার সামনে। আলো জ্বলছে রহস্য ঘেরা গোপন প্রকোষ্ঠের মধ্যে। ঘন্টা দেড়েক লক্ষ্যহীন ভাবে ঘুরে বেড়ানো শান্ত। সাংকেতিক লিপি আঁকা কুলুপ আঁটা দরজার পেছনে কি আছে তা কোনোদিন করঞ্জাক্ষ তাকে বলেন। অত প্রলাপের মধ্যেও এতটুকু আভাস দেয়নি। দরজা খোলা তো দূরের কথা, আর আজ খুলে গেছে সে দ্বার। আলো জ্বলছে ভেতরে এবং কুকুরের মুখ কাঁপানি কাতরানি ভেসে আসছে ভেতর থেকে। কি আছে সেখানে? কিসেরই রহস্য? কেন এত গোপনীয়তা? মনে মনে বেশ উৎসুক হয়ে ওঠেও। তাই অন্ধকার আরো ঘন হয়ে ওঠার পর আবার এসে পৌঁছয় মিউজিয়ামে। কর্মচারীরা তখন একে একে বিদায় নিচ্ছে। পরে শান্তনু জেনেছিল মঙ্গোলিয়ান ধাঁচের সহকারীটার নাম কিন্তনু লাল। ওকে দেখেই মুচকি হাসল। একে তো নাম বিচি, কিন্তনু মানে মাকড়সা। তার উপর ওই চাপা ঠুঁটে মুচকি হাসি দেখলে মনে হয় যে কোনো নিতল পুরীর অতল রহস্য এরা বেঁধে আছে ওর মনের অন্ধকারে। এবার আর বাধা দিল না কিন্তনু লাল। মিউজিয়াম পেরিয়ে কারখানার দরজায় ধাক্কা দিল শান্ত। প্রথমে কোনো সারা শব্দ পাওয়া গেল না। দ্বিতীয় ধাক্কা দিতেই খুলে গেল দরজা। সামনে দাঁড়িয়েছিল করঞ্জাক্ষ। দুই চোখ প্রাণ, যেন অকল্পনীয় ভয়াবহতা এই মাত্র দেখে এসেছে। হাতের আঙুলগুলো অল্প অল্প কাঁপছে। শান্তনুকে দেখে খুব যে খুশি হয়েছে বলে মনে হয় না। যেন একলা থাকতে পারলেই হাঁপ ছেড়ে বাঁচত। নিষ্প্রাণ অভ্যর্থনা জানিয়ে শান্তনুকে ভেতরে নিয়ে গেল করঞ্জাক্ষ। কথাবার্তা তখনও কেমন খাপছাড়া, যেহেতু কিছুতেই সহজ হয়ে উঠতে পারছে। বারে বারে ফিরে তাকাচ্ছিল কোনো পাটা ভারী দরজাটার দিকে। আর মাঝে মাঝে অনিচ্ছা সত্ত্বেও চোখ ফিরে যাচ্ছিল মেঝের উপর পড়ে থাকা একটা পুরো চটের ছালার। শান্তনু লক্ষ্য করলো যতবার এই দুটি জিনিসের উপর চোখ পড়ল করঞ্জাক্ষের, ততবারই আপনা হতে শিউরে উঠে প্রাণপণে সে চেষ্টা করতে লাগলো নিজেকে সংযত করতে। কিন্তু সংযম শেষে ভাঙল। বন্যার মতো আবেগে উত্তেজনায় খড়কুটোর মতো ভেসে গেল তার সমস্ত প্রচেষ্টা। দুই চোখে উড়ো চাহনি নিয়ে অনর্গল কথা বলে চলল শিল্পী করঞ্জাক্ষ। সেই ধ্বংসস্তূপের কাহিনী তোমার মনে আছে? তাই করে আস্থানা ছিল সেই ভাঙা শহরে। পাশে তোমার অবিশ্বাস হয় তাই ফটো দেখিয়েছিলাম, কিন্তু তবুও তুমি দেখেছিলে সে বিকট চেহারাটা। আমার স্পেসটি ফিরেও তা মনের পুতুল ছাড়া আর কিছুই নয়। মাটির তলায় জলের মধ্যে তার পাকসার যদি দেখতে তুমি, কিন্তু এখন যার কথা বলবো সেটা আরো বড় আরো বিভৎস। এতদিন তোমায় বলিনি কেননা আমি আটকাট পাচ্ছিলাম। গাঁজা করি গল্প বলে যাদের পড়িয়ে না দিতে পারো
তারই বন্দোবস্ত করছিলাম। ফটোগ্রাফ গুলো দেখলে বুঝবে শুধু এই জিনিস হতে পারে না, হওয়া সম্ভব নয়। আবার তালাটা দরজাটার দিকে অদ্ভুতভাবে তাকালো করুণাক্ষ। কোন কিতাব থেকে পথের নিশানা পেয়েছিলাম তা তোমায় বলবো না। সাংকেতিক লিপিগুলোর জটিলতা একবার সরল হয়ে আসতে কিছুই আর বলতে বাকি রইল না আমার। উত্তর মেরুর ভেতরে রোমারদের দেশ বেরিয়েছে, দেশ অনেক অনেক বছর আগে, মানুষ বলে কোনো জীব পৃথিবীতে আসার আগে। সেই বিজন দেশে আস্তানা ছিল যাদের, ইত্যাদেরই একজন লোক চক্ষুর হারালে তাদের অস্তিত্ব হারিয়ে গেল। আমি দমলাম না, শুরু আমার অভিযান। প্রথমে আলাস্কা পৌঁছলাম, সেখান থেকে ফোর্ট মর্টনকে ব্যর্থ হলো না এত কষ্ট। দেখলাম শরণার্থিত কালাদের মহাশহর প্রকাণ্ড সেই ধ্বংসস্তূপের সঙ্গে তুলনা হয় না কোনো কিছুর। ৩০ লক্ষ বছর পরে যা দেখলাম তাই যথেষ্ট। এর চাইতে বেশি কিছু আশা করা অন্যায়। এস্কিমোদের উপকথা যে একেবারে মিথ্যা নয়, এই ভগ্নস্তূপই তার প্রমাণ। নকশা মিলিয়ে সেখানে পথের নিশানা বাঁধা নিতান্ত অসম্ভব মনে হলো। লক্ষ লক্ষ বছরের সেসব স্তর ডিনামাইটের ঘায়ে রেণু রেণু করে, কখনো বা কোদাল গাঁইতে দিয়ে পথ করে নিয়ে কিভাবে এগিয়েছিলাম সে কাহিনী আর একদিন বলবো। মোট কথা, অমানসিক পরিশ্রমের পর বহুবার ভুল পথের গোলক দাদায় দিনের পর দিন সেই বরফের প্রান্তরে দিশে হারা হয়ে ঘুরে বেড়াবার পর পেলাম সেই নকশা অনুযায়ী নতুন সুড়ঙ্গের নিশানা। মস্ত বড় একটা পাথরের চামড় অনেকগুলো ডিনামাইট দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর প্রবেশ পথের ওপর আমি কিন্তু চওড়া পাথরের সিঁড়ি ধাপে ধাপে নেমে গেছে পৃথিবীর বুকে। ধাপগুলো যেমন উঁচু তেমনি চওড়া। মানুষ কারিগরের হাতে সে ধাপের সৃষ্টি হলেও মানুষের ব্যবহারের জন্য তা তৈরি হয়নি। অনেক কষ্টে সেই অতিকায় সিঁড়ি বেয়ে কেমন করে নিচে নেমেছিলাম সেই বর্ণনা তোমায় দেব না। যেমন করে প্রথম চাতাল, দ্বিতীয় চাতাল, তৃতীয় চাতাল পেরিয়ে পৃথিবীর উষ্ণ থেকে উষ্ণতর জঠরে প্রবেশ করেছিলাম সে বর্ণনাও শোনাব না। শুধু বলবো, দীর্ঘ সময় পরে মাটির নিচের প্রকাণ্ড হল ঘরে পৌঁছে ঘরের ঠিক মাঝখানে বিশাল সিংহাসনে সমাসীন মূর্তিটা দেখা মাত্র লুটিয়ে পড়েছিল কেন্তুলাল। দেখ, সে মূর্তির বর্ণনা ভাষা দিয়ে ভয়াবহতা ফুটিয়ে তোলা যায় না। তার নাই বা শোনালাম। প্রকাণ্ড হল ঘরের একদিকে ছিল চার কোনা একটা জলাধার, তার কিনারাতে হাতির দাঁতের মতো ধবধবে সাদা কোনো বিশাল জানোয়ারের মোটা মোটা হর দিয়ে তৈরি সিংহাসনে বসেছিল মূর্তিটা। নিথর বসে থাকা অবস্থাতে মাটি থেকে প্রায় 10 ফুট উঁচুতে ছিল মাথা। সে কি মাথা! আমার দুরন্ত কল্পনাও সেদিন স্তম্ভিত হয়ে গেছিল। বিধাতা সেই অসম্ভব সৃষ্টি দেখে শিল্পীর কোন রং, কোন তুলি, কোন সে বিভৎসতাকে ফুটিয়ে তুলতে পারে না। এস্কিমোদের প্রায় লুপ্ত একটা উপজাতিদের কাছে শোনা উপকথায় আর পুরনো পুঁথি পড়ে জেনেছিলাম, ভিন গ্রহ থেকে শরণার্থিত কালাকে পৃথিবীর বুকে এসে পড়েছিল এই কটি দানব মূর্তি। ধরে মানুষ তাদের পূজা করে এসেছে, অসংখ্য জীবন বলি দিয়ে প্রাণের স্পন্দন জাগিয়েছে তাদের নিঃশ্বাস দেহে, উষ্ণ রুধির দিয়ে মিটিয়েছে ক্ষুধিত দেবতাদের রক্ত পিপাসা। অসম্ভব। ভাবছো বুঝি আবার মাথা খারাপ হলো আমার? না,
বন্ধু না, করণ যক্ষ মিথ্যা বলে না। তারপর শোনো কিভাবে মশালের আলোয় মাটির তলার গহ্বর থেকে মূর্তিটাকে সিংহাসন সমেত তুলে এনে বিশাল বাক্সে পুরে স্বদেশে ফিরেছিলাম। সে কাহিনী এত বড়, এত বিচিত্র যে বলে তোমাকে বিরক্ত করব না। নতুন জীবন আহুতি দিয়ে লক্ষ লক্ষ বছর পরে সেই বিজন প্রান্তরে মূর্তিটার বুকে প্রাণের প্রদীপ চালিয়ে দেওয়ার সাহস তখন হয়। ভেবেছিলাম দেশে ফিরে একদিন জগাবই বিভীষিকাকে। কথা বন্ধ করে ড্রয়ের টেনে কতগুলো ফটোগ্রাফ বার করলো করঞ্জাক্ষ। প্রতিটি ছবি এনলার্জমেন্ট করা। একটা ছবি বেছে নিয়ে নিজের সামনে উল্টে রেখে বাকি ছবিগুলো শান্তনুর হাতে তুলে দিল। এক একটা ছবিতে এক এক রকম দৃশ্য। একটাতে রয়েছে বরফের বুকে অভিযানের দৃশ্য। নিজ দায়িত্বে নিয়ে চলেছে কুকুরের পাল, কাঁধে পিঠে বোঝা নিয়ে সার বেঁধে চলেছে এক বকুইরা। কোহরায় ফুটে উঠেছে বিরাট এক ধ্বংসস্তূপের আবছা রেখা। এত বড় বড় পাথরের চাই দিয়ে যে ইমারত গড়ে উঠেছিল তার ছবি দেখেও বিশ্বাস করলো না। বিরাট পাথরের চাঙুর, খামের ভাঙা টুকরো ছড়িয়ে আছে এর উপরে। তুষার ঝড়ে অস্পষ্ট হয়ে উঠেছে ছবিগুলো। একটা ছবি ফ্ল্যাশ লাইটে তোলা, প্রকাণ্ড একটা হল ঘর, এত বড় যে ফ্ল্যাশের আলো অপর সীমা পর্যন্ত আর পৌঁছয়নি। যেটুকু এসেছে আলোকের সীমানায় সেটুকু দেখলেই তাক লেগে যায়। পাথরের দেওয়ালে অজস্র কারুকার্য, বেশিরভাগই সাংকেতিক হরফ লিপি আর কি। পাথরের বিরাট বিরাট ছাই দিয়ে তৈরি দেওয়ালে আর অদ্ভুত গঠন সিলিং এর সেসব দানবিক সাংকেতিক ছবির কোনো প্রতিলিপি শান্তনু কোনো গ্রন্থে দেখেছে বলে মনে করতে পারল না। কিছু দূরে একটা বড় সিংহাসন, এত বড় যে এক নজরেই বোঝা যায় কোনো মানুষের বসার জন্য তা তৈরি হয়নি। ফ্ল্যাশের আলোয় ঝকঝক করছে তার সাদা হাড়ের কারুকাজ। সিংহাসনের ঠিক মাঝখানে একটা বিচিত্র সাংকেতিক চিহ্ন দেখে নিজের অজান্তেই শিউরে উঠল শান্তনু। এই চিহ্নই দেখেছে সে কাঠের দরজার কুলুপের ওপর, কিন্তু বোঝে না কেন চিহ্নটা দেখা মাত্র শিউরে ওঠেও। এ কি নিছক মনোবিকার না অলৌকিক প্রভাব? ছবিগুলো দেখে কিন্তু নিজের মনেই হেসে নিল শান্তনু। করঞ্জাক্ষ দড়িবাজ হতে পারে, কিন্তু এত সহজে তার চোখে ধুলো দেওয়া সম্ভব নয়। সামান্য অর্থ, উদ্যম আর সময় খরচ করলেই এসব ছবি করঞ্জাক্ষের মতো শিল্পীর পক্ষে তোলা কিছু অসম্ভব নয়। দেওয়ালে কারুকাজ করা ঘরের মাঝে অতিকায় সিংহাসনটা তো যে কোনো প্রথম শ্রেণীর স্টেজের সেটে খাড়া করা যায়। মুখে কিছু না বলে ছবিগুলো শান্তনু ফিরিয়ে দেয় করঞ্জাক্ষকে। উন্মাদকে চটিয়ে লাভ কি? ভ্রুক্ষেপ না করে বলে চলে করঞ্জাক্ষ, এর আগেও অনেক অনেক অভিযানে গেছি, অনেক 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 জিনিস এনেছি সাথে, কিন্তু সেই প্রথম এমন একটা জিনিস আনলাম যার নিষ্প্রাণ দেখে পাশি মতো জাগিয়ে তোলা যায় প্রাণের দমরুত্তনে। লোকের সামনে জিনিস আমি হাজির করিনি, অনেকগুলো তরকারি কাজ করা হয়নি তথ্য প্রথম দেশকে তোমার জন্ম। তুমি তো জানোই আগম নিগম ইত্যাদি শাস্ত্র মতে তন্ত্রধারকের নিষ্ঠার উদ্যমে জড় পদার্থের মধ্যে প্রাণীর সঞ্চার করা যায়। এজন্য চাই তাজা রক্তের আহুতি। খোরপোর ভরা উষ্ণ শনিদের অর্ঘ নিবেদন করে আমায় বিভীষিকাকে জাগিয়ে তুলতে চেয়েছিলাম। অবশ্য যে ধরনের বলিতে পুরাকারে তার তৃপ্তি করেছে তার এই জগতে বিচরণ করে না। রক্তের একটা নিজস্ব মূল্য আছে। রক্ত মানেই জীবন, জীবনের শত সহস্র উচ্ছ্বাস, ক্রন্দন, হর্ষ, উল্লাস, জটিলতা, সরলতা নিবিড় হয়ে মিশে আছে তাজা রক্তের প্রতিটি কোষে কোষে। এই শনি তর্ক দিয়ে ভাঙতে হবে লক্ষ বছরের শক্তিকে। উপজাতিদের উপদেবতা সে জীবনের উপচার না পেলে কেন সে সজীব করে তুলবে তার রক্তহীন করা মায়াল রূপ? ধীরে ধীরে উত্তেজিত হয়ে উঠছিল করঞ্জাক্ষ, আর তালে তালে উন্মাদ উল্লাসে পাল্টে যাচ্ছিল মুখচ্ছবি। তার দুই চোখের হ্যাপা চাহনি দেখে শঙ্কিত হয়ে ওঠে শান্তনু। একটু নার্ভাস যে হয়নি তা নয়, দেখে নিষ্ঠুর আনন্দে
আরো উদ্দাম হয়ে ওঠে করঞ্জাক্ষের বর্ণভঙ্গি। গত বছর পেয়েছিলাম জিনিসটা, তারপর থেকে একটা দিন অবিরাম দিনই প্রতিদিন মিউজিয়ামের কাজের ফাঁকে ফাঁকে সুযোগ পেলেই চেষ্টা করেছি একে জাগাতে। মন্ত্র প্রয়োগ, অন্তমতে উপাসনা, আদিম প্রথায় অলৌকিকের সাধনা কিছুই বাদ রাখিনি। দেশ বিদেশ ঘুরে যেখানে যা শিখেছিলাম, যা পেয়েছিলাম, তাই দিয়েই এক নাগারে সাধনা করে এসেছে এই মূর্তিমান বিভীষিকাকে জাগরুক রূপে দেখতে। সাধনা করেছি একলা, কিন্তু এর কোনো সাহায্য পাইনি। বিভীষিকাকে সে জাগিয়ে তুলতে চায় না প্রথম থেকে। ভয় তার মনের রন্ধে রন্ধে ভাষা বেঁধে আছে। তার বিশ্বাস একে জাগিয়ে তুললে নাকি আমি সমাজের সভ্যতার চরম সর্বনাশ করব। সব সময় তাই পকেটে পিস্তল নিয়ে বেড়ায়, কিন্তু উন্মাদ পিস্তল দিয়ে ঠেকাবে সে কলঙ্কের আলিঙ্গনকে। বলছিলাম, আমার চেষ্টার বিরাম ছিল না। প্রতিটি পল, প্রতিটি অনুপল উৎকণ্ঠায় উদ্বেগে আকুল হয়ে যে সাধনা করে এসেছি পুরো একটি বছর ধরে, সিদ্ধি লাভ ঘটেছে। গত হপ্তাহে গিয়েছে আমার দেবতা। শুধু জাগিনি, বলি গ্রহণ করেছে। লক্ষ লক্ষ বছরের শক্তির ঘোর কাটিয়েছে তাজা রক্তের অর্গে। বহু বলিদানের পর, বহু মন্ত্র উচ্চারণের পর, বহু আরাধনার পর অবশেষে সফল আমার দুর্জয় সাধনা। ঐশাচিক উল্লাসে জল জল করছিল করঞ্জাক্ষের দুই চোখ। শান্তনু কিন্তু মেরুদণ্ড শক্ত করে আড়ষ্ট হয়ে বসেছিল। কথা থামিয়ে উঠে দাঁড়ালো করঞ্জাক্ষ। তারপর লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল চটের ছালাটার দিকে। কথা বলতে বলতে কেন যে সে ছালাটার দিকে বারবার চোখিত চাহনি ফেলছিল তা বোঝেনি শান্তনু। কিন্তু এখন করঞ্জাক্ষের নিচু হয়ে ছালাটার একটা কোড়া ধরতে দেখে নিজের অজান্তে শিউরে উঠল সে। ভেতর থেকে তার অন্তরাত্মা যেন ফিস করে তাকে হুঁশিয়ার করে দিল। শান্তনুর এই ভাবান্তর লক্ষ্য করে খুঁড়ো হেসে উঠল করঞ্জাক্ষ। বলল, আমার কথা তোমার কাছে প্রলাপ ছাড়া আর কিছুই মনে হয়নি। আমার সাধনাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করতে ছাড়নি। আজ এসেছে আমার পালা তোমার সামনে প্রমাণ হাজির করার। কিন্তু রানের কাছে শুনলাম বিকেলের দিকে কোথায় পুকুরের মরণ চিৎকার শুনছো তুমি? জানো তার মানে কি? শান্তনু শুধু বড় বড় চোখে তাকিয়ে রইল। কৌতূহল তার মিটুক আর না মিটুক, এই মুহূর্তেই পাতালঘর ছেড়ে বেরিয়ে পড়তে পারলেই বেঁচে যেত সে। যে রহস্য তাকে এত উদ্বেলিত করেছে থাকুক, তা যেতে মেরে আছে সেই দিকে। কিন্তু গোয়ার করঞ্জাক্ষ ততক্ষণে ছালাটার কোন পেছন করে দিয়েছে। পর মুহূর্তে চোখে পড়ল একটা থ্যাতলানো দলা বাগানো বস্তু। জিনিসটা যে কি তা প্রথমে শান্তনু বুঝে উঠল। হাড়গোড় বাঁধা বস্তুটির মধ্যে কোনদিন প্রাণের আভাস ছিল কিনা তা বোঝা মুশকিল। কে যেন মাংসপিণ্ডটায় শত সহস্র ছ্যাদা করে ভেতরকার শেষ রক্তবিন্দুটাও নিঃশেষে শুষে নিয়ে ধীরে ধীরে স্বচ্ছ হয়ে আসতে লাগলো শান্তনুর মনের কুয়াশা। বুঝলো চোখের সামনে কিম্ভূত কিমাকার যে পিণ্ডটা দেখছে সেটা একটা কুকুরের দেহাবশেষ, বড় আকারের, গায়ের রং বোধহয় সাদা। যাচ্ছে না সাধ্য হলো না শান্ত, কেননা অবর্ণনীয় ভাবে সমস্ত দেহ চেপটে থেতলে বিকৃত হয়ে কদাগার মাংস পিণ্ডে এসে ঠেকেছে। অধিকাংশ লোক অ্যাসিড জাতীয় কোনো উগ্র পদার্থে জ্বলে গেছে। তার গায়ের চামড়া ঝাঁঝরা হয়ে গেছে অগণিত বৃত্তাকার ছেদায়। এই পরিণতি যে অত্যাচারের পরে সম্ভব তা কল্পনাতেও আনা যায়। ছেনা ধর্মের মতো ছিটকে গেল শান্ত। ভয়ে ঘৃণায় চেঁচিয়ে উঠল ভাঙা গলায়, ইউ স্কাউন্ডারেল, ফেডিস্ট! তোমার এই নৃশংস কীর্তি আমাকে দেখাতে তোমার এতটুকু লজ্জা হলো না? মানে চটটা চাপা দিয়ে ঘুরে দাঁড়ালো করঞ্জাক্ষ।
দুই চোখে তার বিচ্ছুরিত বিদ্বেষ। বলতে চাও যে কাজ আমার এ রূপান্তর কি মানুষের হাতে সম্ভব? সে চেয়েছিল বলির প্রাণী, আমি তাকে দিয়েছি সজীব শপথকে। সে তাকে গ্রহণ করেছে নিজের। আমি তাতে কি করতে পারি? আমি দিয়েছি বলি, সে মিটিয়েছে তৃষ্ণা। কিন্তু এসো দেখাই তোমায় আমার দেবতা। বলে টেবিলের ওপর উপুর করে রাখা ফটোগ্রাফটা তুলে নিল করঞ্জাক্ষ। কিছুক্ষণ অদ্ভুতভাবে তাকিয়ে থাকার পর তুলে দিল শান্তনুর হাতে। যন্ত্রের মতো হাত পেতে ছবিটা নিল সে। কিন্তু চোখের সামনে ছবিটা ধরার পর দেখতে দেখতে পাল্টে গেল তার মুখ চোখের ভাব। দ্রুত হয়ে উঠল শ্বাস প্রশ্বাস, ফের ফের করে কেঁপে উঠল অজানা ভয়ের ছায়া তার চোখের তারায় তারায়। এও কি সম্ভব? করঞ্জাক্ষের কল্পনা কি এমনই দুর্বার, এমনই দুরন্ত যে দুঃস্বপ্নের অশরীরী বিভীষিকায় মূর্ত হয়ে উঠেছে শরীরী রূপে তার মোমের কারখানায়? এ কি ভয়ানক সৃষ্টি! বেশিক্ষণ তাকিয়ে থাকলে সম্মোহনের মতো একটা রিমিঝিমি প্রভাব ছড়িয়ে পড়ে তনু মনের অনুপরমাণুতে। করঞ্জাক্ষের এই নারকীয় মডেল জনসাধারণের মধ্যে যে কি প্রতিক্রিয়া সৃষ্টি করবে তা ভেবে শঙ্কিত হল শান্ত। এই বিভীষিকার অস্তিত্ব থাকাই উচিত নয়। লোকচক্ষুর সামনে আনা তো দূরের কথা, কি কুৎসিত অথচ কি ভয়ঙ্কর! যে ধ্যান ধারণা থেকে এই মূর্তির সৃষ্টি তা যে উন্মাদ তাতে সন্দেহ নেই। আর মডেল সম্পূর্ণ হওয়ার পর এই উন্মত্ততাও হয়েছে সম্পূর্ণ। চোখের সামনে নিজের এই ভয়ানক সুন্দর সৃষ্টি বারবার দেখে অসুস্থ মনে করঞ্জাক্ষ একে তার নিজের উপাস্য বলেই ভেবে নিয়েছে। তাই অসংখ্য বলিদান দিয়ে দেবতার তৃষ্ণা মেটানোর নাম করে মিটেছে নিজের বিকৃত মনেরই রক্তাক্ত লালসা। অর্থ উন্মাদ না হলে কেউ ভাবতে পারে না যে একদিন, সে যতদিন আগেই হোক না কেন, এই কদাকার জিনিসটার মধ্যে প্রাণের দ্বন্দ্ববিধ্বনি শোনা গেছে। দানবিক চিহ্ন সংকেতে খোদাই করা একটা বিচিত্র গঠনের সিংহাসন জাতীয় প্রকাণ্ড আসনের উপর বসেছিল জিনিসটা। করঞ্জাক্ষ ঠিকই বলেছে, ভাষা দিয়ে এই মূর্তির বর্ণনা দেওয়া সম্ভব নয়। কেননা মানুষের সুস্থ চিন্তাধারায় কোনোদিন এই মূর্তির কল্পনা স্থান পায়নি। বিপুল তার আকার, কেননা বসা অবস্থাতেই পাশে দাঁড়ানো কিন্তনুলালের প্রায় দ্বিগুণ উঁচুতে রয়েছে তার মাথা। ভীম গ্রহের মেরুদণ্ডে জীবটি এই যদি আকার হয়, তাহলে অন্যান্য বিশাল আকারের জীবগুলোর আকার আয়তন ভাবলেও অবাক হতে হয়। গ্লোবের মতো প্রায় গোলাকার একটা কবর, মোটা মোটা 6টা কিলবিলে সুর বেরিয়ে এসেছে তার থেকে। প্রত্যেকটির প্রান্তে কাঁকড়ার মতো সুতীক্ষ্ণ ডানাওয়ালা থাবা। কবন্ধের উপরে আর একটা বর্তুলাকার অংশ উদ্ভুতের মতো খেলে উঠছে। এই অংশটিতে রয়েছে ত্রিভুজের 3 কোণে বসানো মাঝের মতো ড্যাব ড্যাবে 3টে চোখ। 3টে চোখের ঠিক মাঝখানে হাতির সুরের মতো 1 ফুট লম্বা একটা বৃত্ত, আর পাশের দিকে মাছের কানকুর মতো খাঁজকাট। এইসব দেখেই শান্তনু বুঝল বুদবুদের মতো জিনিসটা একটা মাথা। দেহের বেশিরভাগ অংশ পুরো লোমে ঢাকা, কিন্তু ভালো করে দেখতে নিজের ভুল বুঝল শান্তনু। লোম নয়, অসংখ্য সাপের মতো সরু সরু সুরে বোঝাই সমস্ত দেহ। প্রতিটি সুরের প্রান্ত বিষধর সাপের মতোই হিংস্র আর জোঁকের মতো রক্তলোলুপ, আর প্রতিটি সুর যেন রক্ত শোষণের এক একটি যন্ত্র। সাপের মতো অগণিত কিলবিলে সুর এমনই নিবিড় যে হঠাৎ দেখলে লোম বলে মনে হয়। মাথার ওপর আর 3 চোখের মাঝে মোটা সুরটার নিচে লোমের মতো এই সুরগুলো এত বড় আর পাকানো যে দেখে মনে হয় অসংখ্য সাপ কুণ্ডলি পাকিয়ে ঘুমোচ্ছে মরণ ঘুমে। মাছের মতো 3টে ড্যাব ড্যাবে চোখ নিষ্প্রাণ হলেও নির্ভাস নয়। জিঘাংসা, লোভ, ক্রোধ ছাড়াও আরো যেসব ভাব সে চোখে ফুটে উঠছে তার ব্যাখ্যা এই জগতের ভাষায় সম্ভব নয়। সাদা 3টে চোখে যেন নরকের দিকে দিকে আগুনের রোশনাই দেখতে পেল সে। বাহাদুরি আছে বটে করঞ্জাক্ষে, যা ভাষায় বর্ণনা করা যায় না, কল্পনায় আনা যায় না। তাই সে ফুটিয়ে তুলেছে তুলি আর মোম দিয়ে। এই অলৌকিক সৃষ্টি হয়ে থাকবে তার উন্মাদ প্রতিভার শ্রেষ্ঠ সাক্ষ্য। করঞ্জাক্ষের মুখে এর বর্ণনা শুনলে বিশ্বাস করত না শান্তনু, কিন্তু জিনিসটার অস্তিত্ব যে আছে এই ফটোগ্রাফি তার প্রমাণ। করঞ্জাক্ষের কথায় সম্বিত ফিরে পেল শান্তনু। একেবারে তন্ময় হয়ে গেলেছে। এখন নিশ্চয়ই বুঝছো কুকুরটার ওই অবস্থা হওয়ার কারণটা কি?
অমানসিক শক্তিতে বেচারিকে দমড়ে মুচড়ে লক্ষ মুখ দিয়ে রক্ত শোষণ করেছে যে, তার ফটো দেখে বিশ্বাস হলো তো? মিথ্যে বড়াই করণ যক্ষ কোন দিন করে না। থামো, ঢের হয়েছে, এবার দয়া করে থাম। কুকুরটাকে কিভাবে মেরেছে জানি না, কিন্তু মূর্তিটা পরিকল্পনা করার জন্য তোমার বাহাদুরি দিই। কিন্তু করঞ্জাক্ষ, তার মানে এখন তোমার বিশ্বাস যে মূর্তি আমার হাতে তৈরি একটা মোমের পুতুল? বলাই বাহুল্য, হয় তুমি পাগল হয়েছ, আর না হয় পাগল হতে বিশেষ হাত দেরি নেই। এসব পদ খেয়াল ছাড়ো করঞ্জাক্ষ, ওই জঘন্য মূর্তিটা নষ্ট করে ফেলো, তার আগে ছিঁড়ে ফেলো এই ছবিখানা। এক ঝটকায় ফটোখানা শান্তনুর হাত থেকে ছিনিয়ে নেয় করঞ্জাক্ষ। চোখ মুখ তার ভীষণ হয়ে উঠেছিল, দাঁতে দাঁত চেপে শুধু বলল, নস্তিক, এখনো অবিশ্বাস? কোনো জবাব দিল না শান্তনু। টেবিলের ওপর থেকে বেড়াবার ছড়িটা তুলে নিয়ে পা বাড়ালো দরজার দিকে, কিন্তু পথ রোধ করে দাঁড়ালো করঞ্জাক্ষ। রাগে জল জল করছে তার দুই চোখ। পালাচ্ছ? ভয় পেয়ে পালাচ্ছ বীর পুঙ্গব? বিরক্ত কণ্ঠে বলল শান্তনু। পথ ছাড়ো, আমাকে কুচি খোকা পাওনি যে তোমার গাঁজাখুরি গল্প শুনে আর একটা মোমের দানবের ছবি দেখে আমি ভয় মূর্ছা যাব। তোমার এই ঘরের দম বন্ধ হয়ে আসছে আমার, চলে যাচ্ছি সেই কারণেই, ভয় নয়। একই রকম বিষাক্ত সুরে বলল করঞ্জাক্ষ। তুই মস্ত বীর কিনা, ভয় পাবে কেন? ভয় যদি না পাবে তাহলে থাকো এখানে, দেখে তোমার কত সাহস যদি থাকে তবে বুঝবে আমি সত্য বলছি কি মিথ্যা বলছি। কত প্রমাণ চাও? সমস্ত পাবে যদি এখানে রাত কাটানোর মতো দুঃসাহস তোমার থাকে। করঞ্জাক্ষের স্বরে শুধু বিষ নয়, যেন আরো প্রচ্ছন্ন মতলবের ইশারা পায় শান্ত। সঙ্গে সঙ্গে ওর মাথাতেও একটা মতলব খেলে যায়। বলে, শুধু এক রাত থাকলে প্রমাণ পাবো? বেশ, রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? সারা রাতে ঘরে যদি থাকতে পারি তাহলে প্রথমেই তুমি ওই দানবটাকে নষ্ট করে ফেলবে, তারপর মিউজিয়ামের ভার কিন্তনু লালের হাতে দিয়ে 3 মাসের জন্য যাবে হাওয়া পরিবর্তনে। তুমি রাজি? অপলক তাকিয়েছিল করঞ্জাক্ষ, শুধু তাকিয়েছিল না, ভাবছে। সমস্ত মুখ থমথম করছিল বিচিত্র ভাবের খেলায়। সে মুখে রাগের কালো মেঘের পাশাপাশি খেলা করছিল চাপা উল্লাসের নিঠুর আলো। অবশেষে বলল করঞ্জাক্ষ, এই ঘরেই থাকবে তুই? ভেতরের ঘরে ওই ভয়ঙ্কর মূর্তিটার সামনে পাঠিয়ে তোমার আর হার্ট ফেল করাবো না। সকালবেলায় কিন্তু নুলাল আসার আগে আমি এসে তলা খুলবো বাইরের দরজার। না, এখন যাও, যাও খেয়ে এসো। রাত ঠিক 11টার সময় আমি হাজির হব। কারখানা ছেড়ে বেরোনোর আগে বাড়ি ছালাটা টেনে এনে অভ্যস্ত ক্ষিপ্রতার সঙ্গে একটা ম্যানহোলের মধ্যে ফেলে ঢাকনা বন্ধ করে দিল করঞ্জাক্ষ। রাতের খাওয়া সেরে রাত্রিবাসের উপযুক্ত কয়েকটা টুকিটাকি সরঞ্জাম নিল শান্তনু। বাড়িতে বলে এলো বন্ধুর বাড়িতে রাত পর্যন্ত তাস খেলবে, কাল ভোরে ফিরবে বাড়ি। রাস্তার মোড়ে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়েছিল করঞ্জাক্ষ। শান্তনু আসতে দুজনে এগুলো কারখানার ঘরের দিকে। কথাবার্তা বিশেষ কিছু হলো না। সবকটা আলো নেবানো অন্ধকার মিউজিয়াম ঘরে শান্তনুকে রেখে সিঁড়ি বেয়ে উঠে গেল করঞ্জাক্ষ। বাইরের দরজা বন্ধ হওয়ার শব্দ ভেসে এলো তালা লাগানোর আওয়াজ। তারপর করঞ্জাক্ষর পায়ের শব্দ মিলিয়ে গেল রাস্তায়। সেই কুচকুচে কালো অন্ধকারে একলা দাঁড়িয়ে সেই প্রথম শান্তনু উপলব্ধি করল জঙ্গের মাথায় কাজটা বোধহয় ঠিক হলো না। ইংরেজিতে প্রেমনিশন বলে একটা কথা আছে। দূরাগত বিপদের পূর্বাভাস বা সংকেত অজান্তেই মনের ওপর আস্তে আস্তে চেপে বসে মামসা। শান্তনু তাই হলো। মিশমিশে অন্ধকারে চারপাশের অতি দানোর মাঝে কিছুক্ষণ কাটাবার পরেই মনে হলো কাজটা বুদ্ধিমানের মতো হলো না। তার উদ্দেশ্য অবশ্যই মহৎ। করঞ্জাক্ষকে সে মানুষ হিসেবে ভালোবাসে, তার প্রতিভাকে শ্রদ্ধা, আর প্রতিভা মাত্রেই খাম খেয়ালের লক্ষ্যহীন পথে ঘুরে বেড়াতে ভালোবাসে।
কিন্তু করঞ্জাক্ষের খামখেয়াল যে উন্মত্ততায় পরিণত হতে চলেছে, এ সময় তাকে দূরে টেনে নিয়ে যাওয়াই তো প্রকৃত বন্ধুর কাজ। কিন্তু অসহ্য এই মিউজিয়ামের নিস্তব্ধ, এরকম শ্বাসরোধী নৈশব্দ আর কাজল কালো আঁধারে থাকার দুর্ভাগ্য এর আগে শাস্ত হয়নি। তাই বুঝেনি কি নিদারুণ সে অভিজ্ঞতা। তার উপর আশেপাশের ওই বিদঘুটে বিকট করাল মূর্তিগুলো। যতবার টর্চ ফেলেছে আনমনে, ততবারই চমকে উঠে চোখ বন্ধ করতে হয়েছে, আর না হয় আলো সরিয়ে নিতে হয়েছে। দিনের আলোয় যেসব ভীষণ জন্তুর মূর্তি দেখে সে কৌতুক পেয়েছে, রাতের অন্ধকারে সেগুলি জীবন্ত হয়ে ওঠে, নিঃশব্দে ক্রূর হেসে অভ্যর্থনা জানানো থাকে। সবই মনের বিকার, মনে মনে বলে শান্ত। তবুও মন থেকে চিন্তাগুলো তাড়াতে পারে না। ড্রাগন, হায়নামুখু দানব কিংবা ছিন্নবস্তার উপস্থিতি তাকে যতটা না অস্বস্তি দিল, তার চেয়ে অসহ্য লাগলো কোণের পর্দা দিয়ে ঘেরা কেবলমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য অংশটা। পর্দার আড়ালে যেসব অসম্ভব দুঃস্বপ্ন আছে, তা দেখে দিনের আলোতে পিএনবি খেয়েছে কতজন। সুতরাং এই সময় তাদের না দেখাই উচিত মনে করে সেদিকে আর টর্চের আলোই ফেলল না শান্ত। ঘড়িতে দেখল রাত 11:05। ঘড়ি দেখতে গিয়ে টর্চের আলো ওপাশের গিলোটিনে পড়েছে। কাঁচা রক্তমাখা ধারালো ব্লেডটা আস্তে আস্তে নেমে আসছে। মোটের পিকা ঠিকই, কিন্তু তবুও ভয় পেয়েছে। গাছ উচ্চক করে উঠল, আর তারপরই করে একটা শব্দ ভেসে এলো। নিস্তব্ধ করেন কারখানা ঘরের দরজায় চাবি ঘোরার শব্দ। অসম্ভব। টর্চের বোতাম টিপে ধরল শান্ত। এক ঝলকে দুধের মতো সাদা আলো লাফিয়ে উঠে বলল কাঠের মজবুত পাল্লা দুটো। কিন্তু না, একই তো আছে, কোথাও কোনো পরিবর্তন নেই। তারই মনের মন নিভে গেল আলো। পর মুহূর্তে জাগলো আর একটা নতুন শব্দ, খুব আস্তে আস্তে। পাল্লা দুটো যেন কবজার উপর ঘুরে যাচ্ছে। ভারী দরজা, কবজায় তেল নেই, কাজেই আস্তে আস্তে ঘুরলেও শব্দ ঢাকা গেল না। এক সময় তাও স্তব্ধ হল। এবার জাগলো আর একটি শব্দ। ভেতরে ভেতরে ঘেমে উঠল শান্ত। আলো সে জ্বালাবে না, কিছুতেই না। আলো জ্বালানো মানেই ভয়কে প্রশ্রয় দেওয়া। এসব আওয়াজ স্নায়ুর বিকাশ ছাড়া কিছু নয়। এতক্ষণ একলা আজে বাজে চিন্তা করার ভয়। কিন্তু শব্দটা যে ক্রমে স্পষ্ট হয়ে উঠছে। কি যেন নাটি শব্দর পরে হিপে টিপে এগিয়ে আসছে তার থেকে। ঘস ঘস শব্দ, তবুও কান হারায় না। ভয় না, এরকম পরিবেশে একবার ভয় চক্রে জড়িয়ে পড়লে আর নিস্তার নেই। সে বিষ্ণু ভাঙা গলায় চেঁচিয়ে ওঠে, কে ওখানে? তুমি? দেওয়ালে দেওয়ালে ধাক্কা দিয়ে বেরিয়ে এলো প্রতিধ্বনি। কোনো সাড়া নেই, কিন্তু অবিরাম রইল সেই কথার শব্দ। মার্গারের মতো লঘু চরণে এ যেন এগিয়ে আসছে, আনাচ্ছে। বিরাম নেই, বিরতি নেই, এগিয়ে আসছে। আর স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠছে খসখস। এই ঘরের সব বিভীষিকাই যেন পুঞ্জীভূত হয়ে উঠেছে ওই সংকেতময় লঘু পদক্ষেপের মধ্যে। হট করে টর্চের বোতাম টিপে পড়ল শান্তনু, আর সঙ্গে সঙ্গে বিকট চিৎকার করে উঠল নিদারুণ আতঙ্কে। একবার নয়, বারবার অন্ধকারের মধ্যে পা টিপে টিপে তার দিকে এগিয়ে আসছে একটা জীবন্ত বিভীষিকা। মূর্তিমান আতঙ্ক, বিরাট কালো কুচকুচে চেহারা, পুরোপুরি বানর নয়, সরীসৃপ নয়। আগুন রাঙা দুই চোখ সমেত মস্ত মাথাটা মাতালের মতো দুলছে এপাশে ওপাশে। কাঁকড়ার মতো ছুচলো দাঁড়াওয়ালা চার চারটে থামা সামনের দিকে প্রসারণ। ঝুঁকে পড়া দেহটা থেকে যেন জিঘাংসা নৃশংসতা ঠিক বেরোচ্ছে। আর্তচিৎকারের পর চিৎকারের শেষে আলোটা নিভে যাবার ঠিক আগেই লাফিয়ে উঠল মূর্তিটা। পলকের মধ্যে মাটিতে পড়ে চেপে ধরল শান্তনু। কোন রকম ধস্তাধস্তি হল না, কেননা অজ্ঞান হয়ে গেছিল। আচরণ অবস্থা রইল না তার। দামহীন দানবটা তাকে মেঝের উপর দিয়ে হিড় হিড় করে টেনে নিয়ে যাবার সময় একটু একটু করে জ্ঞান ফিরে আসছে। আচ্ছন্নের ঘোর পুরোপুরি কেটে গেল। দানবটার চিৎকার গলাটা মানুষের, এবং খুব চেনা। পৃথিবীতে শুধু একজন মানুষের কণ্ঠেই এমন মেঘ ডাকার শব্দ। যাবো রানতে গত, তুমি যাবো। আমি আনছি তোমার খাদ্য। কত বছরের সত্যি জেগে উঠেছিল আমার আহ্বানে, কিন্তু দীর্ঘদিনের পিপাসা মেটেনি সামান্য কুকুরের রক্তে। তাই আসছি আমি, এবার তোমার মেটাবো তোমার আকণ্ঠ পিপাসা। আমি শ্বাসের রক্তে স্নিগ্ধ হোক তোমার অতীব্র তৃষ্ণার জ্বালা।
রন্টেগত, তুমি যাবে গ্রহণ করে নাস্তিককে, লক্ষ্য মুখে তার শেষ রক্তবিন্দুতেও শোষণ করে প্রমাণ চালো তুমি শুধু মহাভয়ঙ্কর নয়, তুমি মহাশক্তিমান, অমর, অজেয়, অনন্ত। আমি তোমার গোলাম, আমি তোমার পূজারী, আমার মন্ত্র তুমি থেকে ওঠো, গ্রহণ করো পানীয়, আর দাও আমায় শক্তি, অপরন্ত শক্তি। তুমি জানো। সেই সাথে দুর্বোধ্য ভাষায় অনর্গল মন্ত্রোচ্চারণ আমি চকিতে জন্মনে হয়ে উঠল শান্তনু। নিমেষে মিলিয়ে গেল আতঙ্কের ডাকবাস। দানব নয়, এ তার উন্মাদ বন্ধু শিল্পী কনঞ্জাক্ষ। আর কিছুই বাকি নেই তার। নিজের ভয়াবহ কল্পনার সৃষ্টি দানব মূর্তির সামনে তাকে নিয়ে চলেছে বলিদানের জন্য। দানব তো ঘোর উন্মাদের পক্ষে সবকিছুই সম্ভব এখন। পেছন দিকের উঠোনের দরজা দিয়ে নিশ্চয়ই কারখানার ঘরে ঢুকেছিস। তারপর নিপুণ হাতে ছদ্মবেশ ধরেছে এক সোহিনী বিভীষিকা। দক্ষ শিল্পীর মতো চলার মধ্যেও অমানবিক নিষ্ঠুরতাকে ফুটিয়ে তুলতে কসুর করেনি। তারপর দরজা খুলে ঢুকেছে মিউজিয়ামে। হাতে পড়া ভয়ে আধমরা বন্ধুকে বিকৃত খেয়ালের হাড়ি কাঠে বলি মুক্তির উপায় চিন্তা করতে লাগলো শান্তনু। করঞ্জাক্ষ অসুরের মতো শক্তি ধরে, কাজেই দস্তাদস্তি করে রেহাই পাওয়া সহজ নয়। অতর্কিতে নিজেকে ছাড়িয়ে নিতে হবে। করঞ্জাক্ষ জানে না জ্ঞান ফিরে পেয়েছে শান্তনু। তারই অসতর্কতার সুযোগ নিয়ে আচমকা নিজেকে মুক্ত করে আনতে হবে। এই সিঁড়ির ওপর এসে পড়তেই শান্তনু বুঝল করঞ্জাক্ষ চলেছে পাতাল ঘরে, কারখানার অন্ধকারে। কতটা ভয়ে, কতটা মরিয়া হয়ে আচমকা এক হ্যাঁচকা টানে ছিটকে গেল শান্তনু। পরক্ষণেই লাফিয়ে পড়লো করঞ্জাক্ষের টুটি লক্ষ্য করে, কিন্তু সেই জায়গায় মুখোশ ছাড়া আর কিছুই ছিল না। কাজে লক্ষ্য ভ্রষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে করঞ্জাক্ষ সবলে চাপটে ধরল তাকে। তারপর দুজনেই হুড়মুড় করে গড়িয়ে পড়লো সিঁড়ি দিয়ে পাতাল ঘরে। অন্ধকারের মধ্যে ভেসে এলো শুধু ঘন ঘন শ্বাস প্রশ্বাসের শব্দ, বেঞ্চি উল্টে পড়ার দুমদাম আওয়াজ। ঝোটাপটি করতে করতে ওরা ঘরের মাঝখানে মোম গলানোর ছুরিটার কাছে চলে এসেছিল। হ্যাপা নেকড়ের মতো হিংস্র হয়ে উঠেছিল করঞ্জাক্ষ, আর দাঁতে দাঁত টিপে আত্মরক্ষা করে চলেছিল শান্তনু নেকড়ের আঁচল কামড় থেকে। ধস্তাধস্তি প্রথম চোটটা কেটে যেতেই ফাঁকে ফাঁকে শুরু হলো করঞ্জাক্ষের মন্ত্রোচ্চার। শুধু বারবার তার কানে ভেসে এলো আর রাত স্বপন যেন অধীর হয়ে করঞ্জাক্ষ তাড়াতাড়ি জাদু তুলতে চাইছে মহান্তরের বিভীষিকা। প্রাণ বেগত তালিমগণ থেকে শেষ পর্যন্ত মুক্তি, আর সেই তো দা শান্ত যদি না একদিন ভাগ্য সহায় হতো। আচমকা করঞ্জাক্ষের বুকে হাঁটুর এক বেতম গুঁজো মারতে শিথিল হয়ে গেল তার নাগ পাশের মতো আলিঙ্গন। কর্মসূলে বসলো শান্তনু। জিত হয়েছে তারই। চলতে চলতে কোনো মতে দাঁড়ালো। টর্চ ছিটকে পড়েছিল ধস্তাধস্তির সময়। আন্দাজে হাতড়ে হাতড়ে এগিয়ে চললো আলোর সুইচটার দিকে। সুইচ টিপতেই আলোর বট্টায় ঝলমল করে উঠল পাতাল ঘর। জোরালো আলোয় করঞ্জাক্ষকে দেখে গা ঘিন ঘিন করে উঠল। চুল্লির পাশেই অচেতন হয়ে পড়েছিল সে। খানিকটা চামড়া, খানিকটা প্লাস্টিক আর খানিকটা রেক্সিন দিয়ে অপূর্ব ছদ্মবেশ ধরেছে সে। মুখোশটা ছেড়ে ঝুলছিল কাঁধেরও। পা দিকের গাল বরাবর প্রায় 1 বিঘত লম্বা একটা দগদগে কাটা থেকে তখনও রক্ত ঝরছিল চুইয়ে চুইয়ে। শান্তনুর প্রথম কাজই হলো খানিকটা দড়ি জোগাড় করে শক্ত করে করঞ্জাক্ষকে বেঁধে ফেলা। ক্ষণের নেশায় পাগল সে একবার জ্ঞান ফিরে এলে আর রোগ। নিজের জামা কাপড় ছেড়ে ফালা ফালা হয়ে গেছিল, কাজে দেওয়ালের হুক থেকে পছন্দসই একটা পোশাক টেনে নিয়ে গায়ে গলিয়ে দিল শান্ত। করঞ্জাক্ষের পকেট থেকে আগেই চাবির মোচাটা সংগ্রহ করেছিল সে। প্রথমেই এই পাতালপুরি থেকে বেরোনো দরকার। খোলা হাওয়ায় ফুসফুসকে একটু বিশ্রাম দেওয়ার পর ভাবা যাবে তার পরের প্রোগ্রাম। উঠোনের দিকের দরজার সামনে পৌঁছে দেখলো দরজায় স্প্রিং এর লক লাগানো। ভেতর থেকে আপনা হতেই খুলে যায়, চাবির দরকার হয় না। পাল্লা খুলে একটা পা বাইরে রেখেছে এমন সময় জ্ঞান ফিরে পেয়ে আবার অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করলো করঞ্জাক্ষ।
মূর্খ মূর্খ, এটা তোদের জলপানির করেছ। আমার হয়েছে পবিত্র তোমার ঘোষিত দেবমন বিশ্বাসঘাতক। কোথায় বানাচ্ছ তুমি? সাবধান, জাগ্রত হয়েছে রামদেবতের কোন কথা। তুমি অথবা কিন্তু এই দুই অবিশ্বাসী একজনকে দিয়ে মেটাবো তার রোধের তৃষ্ণা। প্রথম সম্মান গাড়ি দিয়েছে জানাবে। রাখেন তাকে ক্ষুধার্ত রেখে পুরুষের মতো পালাচ্ছ তুমি। দিস তোমাকে জানো জানো কিভাবে অমর করে রাখতাম তোমায়। ছবিটা দেখছ? আগুন জ্বালাবার আয়োজন সম্পূর্ণ, গমলাতে মোম তৈরি। যেভাবে অনেক জীবন্ত প্রাণীকে মোমের পুতুলে রূপান্তরিত করে রেখে দিয়েছি আমার নিউজিল্যান্ডে, ঠিক ঠিক সেইভাবে বড় যে ব্যঙ্গ করতে। আমার সম্মুক্তি নাকি নিছক মোমের পুতুল ছাড়া আর কিছু না। তোমাকেও ওই রকম একটা পুতুল বানিয়ে রেখে দিতাম। চলতে শুধু আগুন জ্বালাতে বাকি ছিল। আগুন জ্বালার পর মোম গুলিয়ে যখন টলটলে হয়ে উঠত আর তোমার চেহারা ওই কুকুরটার মতো চেপে পাঁচরা হয়ে উঠত, তখন রেখে দিতাম করে মৌরি। আমাকে বড়দরের শিল্পী বলতে তুমি। আর শুধু বলে না, লোক ছিল তো তোমার দেহ এটি সম্পর্কে গলাম জোরে জোরে করতো। প্রতিটি প্রতিটি ইঞ্চিতে তারপর সারা দুনিয়া তোমার চেহারাটার দিকে তাকে হয়ে ভাবত, কি আশ্চর্য ভয়ঙ্কর কল্পনার অধিকারী শিল্পী করই। তোমার পরি আস্ত কিন্তু না। এইভাবে একে একে ভরে উঠত আমার মোয়ের মিউজিয়াম। নামক এখন বুঝি ভাবছ মূর্তিগুলো নিছক কল্পনা সৃষ্টি, পুতুল মূর্খ। তাই তোমাকে দিয়ে প্রমাণ করতাম যে তা নয়। স্পিরিটে ডুবিয়ে যেমন কীট পতঙ্গকে সংরক্ষণ করে বিজ্ঞানীরা, তেমনি মোমের গলিত গরম দ্বারায় স্নান করিয়ে আমার পছন্দসই মানুষের দেহ আমি জিয়ে রাখতে পারি। যেসব জায়গায় আমি গেছি আর যেসব জিনিস এনে সাজিয়ে রেখেছি এই মিউজিয়ামে, তোমার মতো বিশ্বাসী কল্পনাতেও আনতে পারলে না। কাঠের দরজার পাশে যে মূর্তিমান মুকুটি প্রতীক্ষা করছে বলিদানের, তার সামনে যাওয়া তো দূরের কথা, তার ভয়াল রূপ পরিপূর্ণভাবে আমার কল্পনায় ফুটে ওঠা মাত্র চিরতরে বিফল হয়ে যাবে তোমার হৃদযন্ত্র। যাচ্ছে আমার দেবতা রাম ক্ষুধার্ত সে জয় রক্ত চাই জীবন। দেওয়ালের গা ঘুষ্টে খাড়া হয়ে বসলো কনক দেখো। তারপর বাধা অবস্থাতেই তুলতে লাগলো সামনে পেছনে। শান্তনু শান্তনু শোনো, কিসের দাম দোহাই তোমার। আমি যে তার মশারি
তোমাকে যে সম্মান দিতে চেয়েছিলাম তা যখন তুমি প্রত্যাখ্যান করলে, কিন্তু কিন্তু অনুলালি হবে বাংলার উত্তরাধিকারে। তারপর তার মৃত্যুর পর তার রক্ত শূন্য দেহটা নিয়ে সাজিয়ে রেখে দেবো আমার মিউজিয়ামে। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বিনিময়ে দেব তোমায় অসামান্য শক্তি, যে শক্তি রণবিগতের কাছ থেকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, খুলে দাও আমার বাঁধন। ক্ষুধায় ছটফট করছে আমার দেবতা। এই ক্ষুধা অতৃপ্ত থেকে গেলে আর সে ফিরে আসবে না, আর কোনোদিন সাড়া দেবে না আমার ডাকে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও শান্তনু, ছেড়ে দাও। অনুবাদ। শান্তনু অবাক হয়ে যায় যে এরকম অবস্থাতেও করঞ্জাক্ষের দুর্বার কল্পনা শক্তি দৌড় বেগে টকবগিয়ে ছুটে চলেছে। কোনো পাটা পুরো দরজাটার দিকে বড় বড় চোখে উৎভ্রান্তের মতো তাকাচ্ছিল করঞ্জাক্ষ, আর সমানে মাথা ঠুকছিল ইটের দেওয়ালে। নিষ্ফল আক্রোশে দড়ি বাঁধা চোরা পা ঠুকছিল মেঝেরও। মাথা ফাটিয়ে শেষকালে রক্তারক্তি কাণ্ড না করে ফেলে, তাই তাড়াতাড়ি শান্তনু এগিয়ে গেল তাকে শক্ত করে কোনো খুঁটির সঙ্গে বাঁধার জন্য। কিন্তু ওকে এগোতে দেখে গড়িয়ে গড়িয়ে সরে যেতে লাগলো করঞ্জাক্ষ, আর শুরু হলো অশ্লীল গালিগালাজ, সেই সাথে দুর্বোধ্য মন্ত্রোচ্চারণ। কোন মানুষের কণ্ঠে যে এরকম অমানসিক চিৎকার, এরকম দামাবা নিনাদ বেরোতে পারে তা না শুনলে বিশ্বাস করতে না। এরকম অবস্থা বেশিক্ষণ চলল না। পাগলা গারদে আর খবর দিতে হবে না, নিজেরাই চলে আসবে। গড়াতে গড়াতে তালা আটা দরজার সামনে পৌঁছে গেছিল করঞ্জাক্ষ। এখন শুরু হলো দরজার উপর মাথা ঠোকা। বিকট উন্মাদ চিৎকারের সঙ্গে সে দমাদম শব্দ শুনে সত্যি শঙ্কিত হলো শান্তনু। পাগল তো হয়ে গেছেই, কিন্তু এবার যে খুনের নেশায় নিজেকেই খুন করতে চলেছে করঞ্জাক্ষ। দরজার উপাসে কি বিভীষিকা আছে সে কথা মনে এলো না শান্তনু। যেভাবেই হোক করঞ্জাক্ষকে এখন কোন ঘুম পাড়ানি ওষুধ খাইয়ে নিস্তেজ করে দেওয়াই দরকার। তারপর ডাক্তার। ঠিক তখনই কনকনে বরফের স্রোত নেমে গেল শান্তনুর শীতাবে। সংজ্ঞাহীন, নামহীন, কারণহীন আতঙ্কে দাঁড়িয়ে গেল দেহের প্রতিটি লোম। আচমকা বন্ধ হয়ে গেছিল করঞ্জাক্ষের মাথা ঠোকা। সিধে হয়ে নিশ্চল দেহে বসেছিল সে, ঘাড় কাত করে এক মনে শুনছিল। কি শুনছিল তা জানে না শান্তনু, কিন্তু ইথারের মধ্যে কিসের তরঙ্গ যেন আশার আবর্ত রচনা করেছিল যার কর্ণকুহরে। আর তারপরে ধীরে ধীরে ক্রূর পৈশাচিক হাসি তার ঘৃণায় বঙ্কিম ঠোঁটের কোণ ছুঁয়ে ছুঁয়ে গড়িয়ে পড়ল। ছড়িয়ে পড়ল রাঙা চোখের কালো মনিকায়, আর দগদগে ক্ষতচিহ্ন আগা মুখের বরতে বরতে। শুরু হলো ফিসফিসানি, রক্তহীন করা বিষাক্ত স্বরে। ফিসফিসিয়ে উঠে বলল, শান্তনু, দোয়াই তোমার, আমার বাবা বলে দাও, তুমি শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না? চলে শব্দ, বাচ্চা চোল থেমে সে উঠেছে। ছিপসে সে গ্রহে সাগরের নিচে 12 মাস ডুবে থাকে দেশের শহর গ্রাম। তাই তার দিলা বলিয়ে দিয়েছিলাম, গভীর চুপাচার মধ্যে কোন মুখে হয়ে গেছে আমার দুজনে বেরিয়ে পড়ি। কুকুর ছাগল যে অপায়ে নেই হাতি থাকে, আমরা পূজারে মঙ্গলে রক্ত যেভাবেই হোক চোখতে হবে আমায়। এ যেন নিছক প্রলাপ নয়, এত দৃঢ় প্রত্যয় নিয়ে কি কেউ প্রলাপ বকে? এ কি অনবদ্যতা?
স্তম্ভিত হয়ে স্থাণুর মতো দাঁড়িয়েছিল শান্তনু। করঞ্জাক্ষের ফিসফিসানির আশ্চর্য বলিষ্ঠতায় বারবার যেন ঝনঝন করে উঠছিল তার যুক্তি বুদ্ধির শক্ত শিকল। কোনো পাটা দরজার পেছনে কি আছে না আছে তা সে ভাবল না মোটেই, কিন্তু করঞ্জাক্ষ যেন কথার ইন্দ্রজাল দিয়ে তাকে আস্তে আস্তে আচ্ছন্ন করে আনছে। না হলে কেন তার দুর্জয় সাহস লোপ পাচ্ছে ধীরে ধীরে? কিসের ভয়ে শিহরিত হচ্ছে তার দেহ? কি সম্মোহন না আরো কিছু? এই মুহূর্তে অকস্মাৎ এক ধাক্কায় যেন স্তব্ধ হয়ে এলো তার উত্তাল হৃৎপিণ্ড। নিজের বুদ্ধি শক্তির উপর খবরদারি লোপ পেল নিমেষে। অসাড় হয়ে এলো হাত পা। করঞ্জাক্ষকে পেঁচিয়ে বাঁধার জন্য হাতের চামড়ার বেল্টটা খসে পড়ে গেল। আশ্চর্যের কোরে থরথর করে বারবার কেঁপে উঠল দেহের মাথা থেকে পা পর্যন্ত। এ ভয়াবহ পরিবেশে শুধু করঞ্জাক্ষ নয়, তার মতো সুসাও মানুষ শেষে পাগল হয়ে গেল। সত্যি পাগল হয়ে গেল। তা না হলে বেরি শিকার করাল ছায়া তার স্নায়ুতেই বা পড়বে কেন? উন্মাদ শিল্পী কথার তুলি দিয়ে তার মনের পটে এঁকেছিল দরজার উপাসে বিরাট চৌবাচ্চার এক দানবের ছবি। আর এখন সে নিজের কানেই শুনতে পেল বলা চলে শান্ত চোখে আচমকা এর প্রতিচ্ছবি থেকে নিঃশ্বাম উল্লাসে ভাঙা গলায় হেসে উঠল করঞ্জাক্ষ। শেষ পর্যন্ত বিশ্বাস হলো তোমার। মূল শুধু শুনি তোমার এই অবস্থা। তাড়াতাড়ি সরাসরি বলে দাও আমার মতনটা। কোনো কথাই শান্তনুর মাথায় ঢুকতো না। পক্ষাঘাতগ্রস্ত রোগীর মতো অসাড় দেহে দাঁড়িয়েছিল সে। আর ধীরে ধীরে দুনিয়ার পুঞ্জীভূত বিভীষিকা যেন মূর্ত হয়ে উঠেছিল তার মনের চোখে। প্রথমে শুধু ভেসে এলো খিস ছলাৎ শব্দ। কঠিন জমির ওপর চলে বেড়াচ্ছে বিরাট বিরাট হাওয়া। শব্দ এগিয়ে আসছে। উৎকট এক গন্ধ ভেসে এলো নাকে। গন্ধটা শুধু গোড়া নয়, আলিপুরের চিড়িয়াখানায় গেলে যেমন পটকা গন্ধ পাওয়া যায়, যেন অনেকটা তেমনি, কিন্তু পুরোপুরি সেরকম নয়। চোখের সামনে থেকে ইটের দেওয়াল, কাঠের দরজা ধোঁয়ার মতো অস্পষ্ট হয়ে উঠল। কানে ভেসে এলো থপথপ শব্দের সাথে আরেকটি নতুন শব্দ। হাপড়ের মতো শো শো আওয়াজের সাথে রক্ত বরফ করা এক অমানবিক চাপা গজরান। আর সামনে এগিয়ে আসতে লাগলো একটা শব্দ। সেই পদক্ষেপে তাড়াহুড়ো করা যায় মনোফ্লয়েছে। শান্তনুর আচ্ছন্ন চেতনায় ভেসে উঠল ফটোগ্রাফে দেখা মোমের তৈরি সেই দানবের ছবি। দেখতে দেখতে শব্দ এগিয়ে এলো আরো কাছে। তারপর মনে হলো কে যেন ওদিক থেকে আলতো ভাবে ঠেলা দিচ্ছে দরজার পাল্লা দুটো। একবার, দুবার মচ করে উঠল দরজার কুল। তারপর শুরু হলো ধাক্কা। ক্রমেই জোরালো হয়ে উঠতে লাগলো। আর কট কটে মিলিয়ে উঠতে লাগলো স্বর। আর বাড়তে লাগলো দুর্গম শব্দ, যেন মস্ত বড় থাবা দিয়ে কি তুরমুষের মতো পিটিয়ে চলেছে দরজার পাল্লা। সে প্রচন্ড ধাক্কায় থরথর করে কাঁপতে লাগলো ইটের দেওয়াল। ঝমঝম করতে লাগলো দরজার মোটা কড়া আর ভারী তালা। আর তারপরে বড় শব্দে ফিটকে পড়লো কাঠ, আর কবজার উপর স্কাত হয়ে পড়লো একটা ভারী পাতলা কিছু বেরিয়ে এলো। কালো হাবায় দানা। অনেক চেষ্টা করলে শান্তনু আজ শুধু মনে করতে পারে যে আচমকা যেন শক্তির বিস্ফোরণ ঘটেছিল তার আড়স থেকে। 3 লাফে বাইরের দরজা খুলে বেরিয়ে এসে বাইরে থেকে তালা এঁটে দিয়ে উন্মাদের মতো ছুটেছিল সে পাথুরে চত্বর বেরিয়ে বড় রাস্তা। তারপরে কিভাবে বাড়ি ফিরেছিল সে না হেঁটে, না দৌড়ে, না গাড়িতে, তার কোনো স্মৃতি সে উপহার দিতে পারেনি মনোবিকারের চিকিৎসককে। ডাক্তার এসে কিন্তু মিউজিয়ামের বেখাপ্পা পোশাকই দেখেছিল তার পরনে। 1 সপ্তাহ পর চিকিৎসকের নির্দেশে সে বিছানা ছেড়ে বেরোয় বাইরের খোলা বাতাসে হাঁটাচলা করার জন্য। ডাক্তারের কাছে কিন্তু সব কথা খুলে বলেনি। মিউজিয়ামের ওই ভয়ঙ্কর পরিবেশে ঘুমের ঘোরে সবটাই একটা দুঃস্বপ্ন কিনা সে বিষয়ে সন্দেহ ছিল তার নিজেরই। পরের দিন সকালে খবরের কাগজ তন্ন তন্ন করে পড়েছিল সেই কিন্তু বৃথা। হোমের মিউজিয়ামের বিভীষিকার ছিটে ফোটা খবরও বেরোয়নি কোনো কাগজে। তাইতেই সন্দেহ তার বেড়েছে ওই কমে। পৃথিবীর মরুত বোম পেরিয়ে গ্রহান্তরের বিভীষিকার কল্পনা শুধু করঞ্জাক্ষের উর্বর মস্তিষ্কে এসেছে। তারই সৃষ্টি শিল্পকর্মের ছবি দেখেই হয়তো সমস্ত ঘটনাটা মনে মনে সাজিয়ে নিয়েছিল সে। আর মিশমিশে অন্ধকারে ভয়াবহ মূর্তিগুলোর মধ্যে বসে
বারবার ওই কল্পনাকে প্রশ্রয় দেওয়ার ফলেই মনের আকাশে ফুটে উঠেছিল চলচ্চিত্রের ছবির মতো ঘটনা প্রবাহ। এও একরকম মনোবিকার। করঞ্জাক্ষীর সম্মোহনী সান্নিধ্য বর্জনই এর একমাত্র উপযুক্ত চিকিৎসা। তবু দিন 15 অঙ্ক হওয়ার সাহস হয়নি শান্তনু। শরীর আর মন বেশ সুস্থ হয়ে উঠতে একদিন সে গুটি গুটি বেরিয়ে পড়ল মিউজিয়ামের দিকে। এসেছিল দিনের বেলায়, যখন দোকান বসানিতে লোকজন আর পথে ঘাটে যানবাহনের ভিড়। ওই ঘটনার পর থেকে সন্ধে নামলেই গা ছমছম করতে শুরু করতো ওর। অটোকে ওকে দেখি লম্বা সেলাম ঠুকলো করঞ্জাক্ষে ভোজপুরি দারোয়ান। মিউজিয়ামের ভেতরে ঢুকতে কর্মচারীরা ওকে দেখে নমস্কার করে কুশল জিজ্ঞেস করলো দুরু দুরু মুখে। শান্তনু ভাবলো করঞ্জাক্ষের সঙ্গে কারখানায় দেখা করাটা কি উচিত হবে। এমন সময় হাসি মুখে এগিয়ে এলো কিন্তুলাল। নমস্কার, ভালো আছেন তো? করঞ্জাক্ষ বাবুর সঙ্গে যাওয়ার আগে দেখা হয়েছে আপনার, হয়নি? আচ্ছা, হঠাৎ জরুরি কাজে বোম্বাই চলে গেছেন তিনি। কবে ফিরবেন কোনো ঠিক নেই। আমার ওপরেই সব দেখাশোনার ভার পড়েছে। বাধ্য হয়ে অর্ডারগুলো সাপ্লাই করতে হচ্ছে আমায়। উত্তরে বিড়বিড় করে কতগুলো অসংলগ্ন প্রশ্ন করলো। শুনে মুচকি আসলো কিন্তুলাল। বলল, 28 তারিখে তো? সেদিন অনেক রাত পর্যন্ত কাজ চলেছিল কারখানায়। করঞ্জাক্ষ বাবুকে তো চেনেন। হঠাৎ উদ্ভট খেয়াল হলো একটা বিদঘুটে মূর্তি করবে। যেমন বলা তেমনি কাজ। কাজ পেলে তো নাওয়া খাওয়া ভুলে যান। কাজও তো কম ঝামেলার নয়। অনেক রাসায়নিক কাণ্ড কারখানা করার পর তবে একটা মূর্তি দাঁড়ায়। আওয়াজে হয় খুব। তাই নাকি সে রাত্রে বাইরের রাস্তায় কয়েকজন নানা রকম আওয়াজ শুনেছে কারখানার মধ্যে। কয়েকবার পিস্তল ছোঁড়ার শব্দ শোনা গেছে। মজা দেখুন। আমি তো পরের দিন সকালে এসে জিনিসপত্র ছাপ্রাকার দেখলাম। ঔষধে কম ঝামেলা হয়েছে। সেই দিনই হঠাৎ খবরটি রওনা হলেন উনি। মূর্তিটা আমরা কোন রকমে সেরে ফেললাম, কিন্তু বিপদ হলো মিউজিয়ামে রাখা নিয়ে। যদিও বড়দের অংশে রেখেছি, তবুও প্রথম দিনই একজন ভদ্র মহিলা মূর্তির সামনে অজ্ঞান হলেন। দ্বিতীয় দিনে একজন মৃগী রোগীর এমন খিঁচুনি শুরু হলো যে শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্স ডাকতে হলো আমাদের। তৃতীয় দিনে পুলিশ এসে হানা দিলে। দেখে শুনে তারা হুকুম দিলে এরকম বিভৎস জিনিস নাকি পাবলিকের সামনে রাখতে দেওয়া হবে না। যে অন্যায় বলুন তো? এটা অন্যায় নয়। আর্ট ফর আর্ট সেক, সেখানেও মাতব্বরি। করঞ্জাক্ষ মামু ফিরে এলেই কোর্টের শরণাপন্ন হও। শান্তনু শুধু হাঁ করে কথা বলার শক্তি ছিল। একবার ভাবলো দান এবার পালানো যায়, কিন্তু দান তাকে এমন সমাদর করে নিয়ে চলেছে নতুন মূর্তিটা দেখানোর জন্য যে এখন যাওয়ার প্রশ্নই ওঠে না। বাহাদুরি আছে বটে করঞ্জাক্ষ বাবুর। কোন উপকথায় পড়েছেন যে 30 লক্ষ বছর আগে মেরু প্রদেশে বরফের রাজ্যের ডেরা বেঁধেছিল ভিন গ্রহের কয়েকটি অতিকায় দানব। তাই থেকে এই কল্পনা সৃষ্টি। মূর্তিটার নাম কি দিয়েছে জানেন? রণটিগত আর আত্মনিবেদন। উচ্ছ্বাসের সঙ্গে বোঝাচ্ছিল বিদ্যুৎলাল। থর থর করে কেঁপে উঠল শান্তনু। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই কিন্তুলালের। ওরা এসে দাঁড়ালো পর্দা দিয়ে ঘেরা রেলিং এর বেড়া দেওয়া একটা কোণে। পর্দা সরাবার তড়িতে হাত দিল উৎসাহী কিন্তুলাল। শিউরে উঠল। তাকে নিষেধ করার মতো কথা ফুটে উঠল না। ধীরে ধীরে সরে গেল পর্দা, আর সজোরে রেলিং আঁকড়ে ধরলেও মাথা ঘুরে গেল শান্ত। সাদা হাড়ের তৈরি আশ্চর্য কারুকাজ করা প্রকাণ্ড একটা সিংহাসন। ওপরে সামনের দিকে সামান্য ঝুঁকে পড়ে ওত পেতে বসে পুরো 10 ফুট বিশাল এক অসম্ভব বিভীষিকা। 6টা কিলবিলে শুনের মাঝের দুটিতে ধরা একটা থ্যাতলানো চ্যাপটা কৃত রক্ত শূন্য বস্তু। লক্ষ লক্ষ স্যাঁদায় ঝাঁঝরা জিনিসটার কয়েক জায়গা পুড়ে গেছে উগ্র অ্যাসিড জাতীয় পদার্থে। ভাঙা চোরা মাথাটা চলেছিল একদিন। শুধু এই মাথা দেখেই বোঝা যায় যে এক সময় মানুষ বলেই পরিচিত ছিল এই লক্ষ্য ছিদ্রময় বস্তুটি। ফটো দেখেছে শান্তনু, ফটোগ্রাফের মতোই হুবহু দেখতে সামনের ভয়ালো দানব। কিন্তু তবুও
সত্যিকারের মোমের দানবটির রক্তহীন করা ভয়াবহতা পরিপূর্ণভাবে ফুটে ওঠেনি তমিল। গোলাকার কবন্ধ দেহ, বুদবুদের মতো মাছের চোখের মতো সাদা ড্যাব ড্যাবে তিনটে চোখ, 1 ফুট লম্বা শুঁ, মাছের কানকুর মতো খাঁজ কাটা প্রত্যঙ্গ, বিষাক্ত কেউটের মতো লক্ষ লক্ষ শোষণ যন্ত্র, জটা মোটা মোটা সুরের শেষে কাঁকড়ার মতো সুতীক্ষ্ণ দাঁড়াওয়ালা কালো থাবায় গাঁথা কাঁকড়ার মতো ধারালো দাঁড়াগুলো কিন্তু বড় চেনা, বড় পরিচিত। নিষ্ঠুর আনন্দে হাসছিল কিন্তু ম্লান। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল শান্তনু। ফ্যান ফ্যান করে তাকিয়েছিল সে সামনের কদাকার কিন্তু ভয়ঙ্কর দানব মূর্তিটার দিকে। কি নিঃশ্বাস কল্পনা, কি নিখোঁজ রূপায়ণ। এবারে চিন্তায় বিকারে ভুগেছে করঞ্জা। সে নিজেও রেখাই পায়নি। আর এখন আসল মূর্তিটার সামনে সে সম্মোহিতের মতো রইল দাঁড়িয়ে। ঝিমঝিম করতে লাগলো সর্বঅঙ্গ, অথচ চোখ ফেরাতে পারল না সে। সরে যাওয়া তো দূরের কথা, উন্মাদ শিল্পী করঞ্জাকে মতে নাকি এই বিভীষিকা কৃত্রিম নয়, কল্পনা নয়। মানুষটা ভাঙা চোরা মোমের মাথাটা তুলছিল অল্প অপলকে সেদিকে তাকিয়ে রইল শান্তনু। মাথাটা থেতলে গেলেও মুখটা চেনা যায় অনেকটা করঞ্জাকের মুখের মতোই। সেই একই রকম পাগলাটে চাহনি ঠেলে বেরিয়ে আসছে দুই চোখ থেকে। কিন্তু তাতে শিউরে ওঠার কি আছে? অহংভাবে আচ্ছন্ন দক্ষ করঞ্জাকের পক্ষে নিজের উপভোগ প্রতিমূর্তি তৈরি করা এমন কিছুই কঠিন নয়। এও এক ধরনের আত্মপ্রসাদ। কিন্তু তা তো নয়। শান্তনু শুধু দেখেই শিউরে উঠছে না, তার অবচেতন দৃষ্টি এমন কিছু দেখছে, এমন কিছু খুঁজে পেয়েছে বিকৃত মুখের মধ্যে, যে অবদমিত আতঙ্কে শিউরে উঠলেও বুঝতে পারছে না কেন। অসীম নৈপুণ্যে অত্যন্ত নিখুঁত ভাবে গড়ে উঠেছে ভাঙাচোরা মাথা। হতভাগ্য কুকুরটার গায়ে হাজার হাজার ছিদ্রের অনুকরণে অগুন্তি ক্ষত ফুটিয়ে তোলা হয়েছে মুখে। কিন্তু এছাড়াও আরো আছে। বাঁদিকের গালটা কিরকম যেন বেবানান ঠেকছে। প্রথম মডেলের একটা খোঁজ শিল্পী কোন রকমে ঢেকে দেওয়ার চেষ্টা করেছেন। সৃষ্টি নিখুঁত হয়েও তাই যেন হয়নি। যতই দেখতে লাগলো শান্তনু, ততই কুয়াশার মতো রহস্যময় আতঙ্ক ছড়িয়ে পড়তে লাগলো তার চেতনার দিক দিগন্তে। আর তারপরই বিদ্যুৎ ঝলকের মতো মনে পড়ে গেল সেই ভয়ঙ্কর রাতের ঘটনা। ধস্তাধস্তির পর হাতে পায়ে দড়ি বেঁধে উন্মাদ করঞ্জাক্ষকে সে ফেলে রেখেছিল কারখানা ঘরের মেঝে। আর তার বাঁ দিকের গাল বরাবর 1 বিঘত লম্বা ক্ষত থেকে চুইয়ে চুইয়ে ঝরছিল রক্তের ধারা। রেলিং এর ওপর থেকে শান্তনুর শক্ত মুঠি শিথিল হয়ে গেল। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল বুঝের।